আমার কাকা প্রতি রাতে বন্ধুদের সাথে ক্যারাম খেলতে যেত। তারা যেখানে ক্যারাম খেলতো সেটা ছিল আমাদের বাসা থেকে 40 মিনিটের পথ। আমার কাকা খুবই সাহসী। এমনই এক রাতে ক্যারাম খেলা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। একটু হাঁটার পরেই দেখেন বাজারে চিতই পিঠা ভাজা হচ্ছে। তিনি বাড়ির জন্য কিছু পিঠা কেনেন এবং ওইখানে দাঁড়িয়ে পিঠা খান। পিঠা খেয়ে পানির গ্লাস ময়লা থাকার কারণে পানি আর খান না। কাকা বাসার উদ্দেশ্যে রওনা দেন। শীতকাল, রাত আনুমানিক 11টা বাজে। একটু হাঁটার পর কাকা অনুভব করেন তার পেছন পেছন কে যেন হেঁটে আসছে। কাকা পেছনে তাকিয়ে দেখেন একটি কালো বেড়াল খুব ভয়ানকভাবে তার হাতে থাকা পিঠার দিকে তাকিয়ে আছে। কাকা বিড়ালটাকে দেখে সজোরে লাথি মারেন। একটু হাঁটার পর আবারও সেই বিড়ালটি দেখতে পান। এখন পুরো রাস্তার মাঝখানে সে বসে আছে এবং কাকার দিকেই খুব ভয়ানকভাবে তাকিয়ে আছে। তখন কাকার ভেতরে এক অদ্ভুত ভয় কাজ করছিল। কাকা সাহস করে হাতে থাকা একটি লাঠি নিয়ে বিড়ালটাকে জোরে একটা বাড়ি দেন। বাড়ি মারার সাথে সাথে বিড়ালটি অদ্ভুতভাবে হাওয়ায় মিলিয়ে যায়। কাকা এটি দেখে অনেক ভয় পান আর ভাবেন বিড়ালটি কিভাবে চোখের নিমিষে এভাবে চলে যেতে পারে। আশেপাশে পুরোটা বাঁশ ঝোপঝাড়ে ঘেরা। ঝোপঝাড়ের মাঝখান দিয়ে রাস্তাটি চলে গিয়েছে। কাকা একবার চিন্তা করে পেছনে তাকান। রাস্তা দিয়ে বাসায় যাবেন, কিন্তু ওই রাস্তা দিয়ে বাসায় যেতে 1 ঘন্টার মতো সময় লাগবে। এটি ভেবে কাকা ওই রাস্তাটি ধরে সামনে এগোতে থাকেন। একটু পর কাকা যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি আসলে প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন পুরো রাস্তার মাঝখানে একটা ডেড বডি কাপড় জড়িয়ে শুয়ে আছে। পূর্ণিমার রাত, চাঁদের আবছা আলো পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা দেখে কাকার আর বুঝতে বাকি রইল না যে তার সাথে অস্বাভাবিক কিছু একটা ঘটছে। তিনি তখন একটা সিগারেট জ্বালান। তার হাতে থাকা মোবাইলে আলো হচ্ছিল না। চারিদিক কুয়াশায় ভরা, ভালোভাবে মুখটি বোঝা যাচ্ছিল না। কাকা একটু সাহস করে ওই পড়ে থাকা শরীরটির দিকে যান এবং মুখে মোবাইলের আলো ফেলেন। মুখটি তখনও কাফন দিয়ে ঢাকা। আমার কাকার পুরো শরীরটা ভার হয়ে যায়। হঠাৎ করে একটা হিমেল হাওয়া এসে ওই শরীরটার থেকে কাফনটা সরিয়ে দেয়। এরপর আমার কাকা যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন দুটো খুব ভয়ানক চোখ ভয়ানকভাবে আমার কাকার দিকে তাকিয়ে আছে। মুখের মাংস থেতলে গেছে, খুব বিশ্রীভাবে একটা হাসি লেগে আছে ঠোঁটে। কাকা এসব আর নিতে পারছিলেন না। চোখ বন্ধ করে সূরা পড়তে পড়তে সামনের দিকে দৌড় দেন এবং একটি বাড়ির দরজায় গিয়ে পড়েন। পড়ার আওয়াজ পেয়ে দরজা খুললে তারা দেখেন যে আমার কাকা অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারা ঘরে নিয়ে কাকার মাথায় পানি ঢালেন। একটু পরে কাকার জ্ঞান ফিরে আসে এবং দাঁত লেগে যায় কিছুক্ষণ পরেই। এরপরে তারা কাকার ফোন থেকে আমাদের বাসায় ফোন দেন। তারপর আমরা তাদের বাসায় গিয়ে কাকাকে নিয়ে আসি। পরের দিন থেকে কাকা কথা বলতে পারছিল। এরপর কাকা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আমাদের খুলে বলেন। ওই দিন সকাল থেকে কাকায় ভীষণ জ্বর আসে এবং রাত হলে স্বপ্নে তিনি সেই মৃতদেহটাকে দেখতে পান। কিন্তু কাকা এই ধরনের স্বপ্ন দেখেন এটি বাসার কাউকে তিনি জানান না। কাকা চাচ্ছিলেন না তাকে নিয়ে কেউ চিন্তা করুক। কাকার এমন জ্বর দেখে গ্রামের একজন হুজুরকে নিয়ে আসা হয়। তিনি ঝাড়ফুঁক করেন কিন্তু জ্বর কমে না। ওই রাতে কাকার জ্বর আরো বেড়ে যায় এবং স্বপ্নে তিনি আবারও সেই মৃতদেহ এবং বেড়ালটিকে দেখেন। কাকার শরীর তখন জ্বরে পুড়ে যাচ্ছে। পানি খাওয়ার জন্য পাশে রাখা জগটা হাতে নিতেই কাকার চোখ পড়ে তার বিছানার উপর। বাতির আলোতে কাকা স্বপ্নে যে বেড়ালটিকে দেখেছিলেন এবার তিনি বাস্তবে তাকে দেখতে পান। বিড়ালটি আকারে ছিল বেশ বড়। কাকার ঘরের দরজা তখন সম্পূর্ণ আটকানো। বিড়াল কেন ইঁদুরও প্রবেশ করতে পারবে না সেখানে। এত বড় একটা বিড়াল। কাকা আর বুঝতে বাকি রইল না তার সাথে অস্বাভাবিক কিছু ঘটছে। তিনি আর সইতে পারলেন না। খাট থেকে নেমে দৌড় দেবেন এমন সময় উপলব্ধি করলেন যে পা দিয়ে উনি বিড়ালটিকে লাথি দিয়েছেন ওই পাটি অবশ হয়ে গেছে। কাকা কি করবেন ভেবে পাচ্ছিলেন। অনেক জোরে কাকা চিৎকার করে অজ্ঞান হয়ে যান। কাকার চিৎকার শুনে বাসার সবাই ঘরে এসে কাকাকে অজ্ঞান অবস্থায় পায়। পরদিন কাকা বাসার সকলকে ওই রাতের ঘটনা খুলে বলেন। এসব শুনে বাবা অনেক কবিরাজের সন্ধান করতে থাকেন। অনেক কবিরাজের সাথে দেখা পেলেও কাকার এই ধরনের সমস্যার কোনো সমাধান হয় না। ঘটনার 5ম দিন আমাদের বাসায় ঠিক দুপুর 12টার সময় একজন ভিক্ষুক আসে। এই ভিক্ষুকটিকে আগে কখনো দেখা যায়নি। সে আমাদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর কিছু যেন বলতে থাকে। তার তাকানো দেখে আমার দাদু তার সামনে গেলে ভিক্ষুকটি আমার দাদুকে বলে, ঘোর অমঙ্গল আসতে চলেছে তোর ছেলের ওপর। ভয়ানক একটা কিছু
কিছুর নজর পড়েছে। তারপর সে এক কবিরাজের ঠিকানা দিয়ে চলে যায়। দাদু অনেক খোঁজাখুঁজির পরেও ভিক্ষুকটিকে আর কোথাও খুঁজে পায় না। দাদু আমার দাদাকে এই ভিক্ষুকের কথা বলে। দাদা তার দেওয়া ঠিকানা অনুযায়ী গেলে এক কবিরাজের দেখা পায়। দাদাকে কবিরাজ দেখে বলে, কিরে এসেছিস? তোর ছেলে ওই দিন যে মৃতদেহ দেখেছে ওইটা একটা খারাপ চিন। পিঠার প্রতি নজর ছিল চিন্তার। তোর ছেলের সব থেকে বড় ভুল ছিল ওই বেড়ালটাকে লাথি মারা, যে কারণে সে হাঁটতে পারছে না। সবসময় দাদা বললেন, আপনি কি করে জানলেন এসব? কবিরাজটি বলল, আমি সবই জানি। আমার সাথে সবসময় 3টি জিন থাকে, ওরাই আমাকে খবর দেয়। যা, তোর ছেলেকে নিয়ে আয় আমার কাছে। যা লাগবে, একটা কালো মোরগ, 10 কেজি মিষ্টি, 3 রাস্তার মাটি, আপাতত এইগুলো হলেই চলবে। আর আজকে রাতে তোর ছেলেকে একা থাকতে দিবি না, সাথে তুইও থাকবি। আর এই তাবিজটা ওর গলায় ঝুলিয়ে দিবি। দাদা বাসায় এসে কাকার গলায় তাবিজটা ঝুলিয়ে দেয়। ওই রাতে তেমন কিছু আর হয় না। সকাল হতে না হতেই কাকাকে সবাই ধরে ওই কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ কাকাকে তার সামনে বসিয়ে কি সব পড়তে থাকেন। আগুনে ফু দিয়ে আগুন অনেক ওপরে উঠিয়ে দেন। কিছুক্ষণ পর কাকার শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে এবং জিনটি কাকার শরীরে হাজির হয়। জিনটি জানায় যাকে লাথি দেওয়া হয়েছে সেই বেড়ালটি তার বাচ্চা। যাই হোক, এরপরে অনেক কিছু হয় এবং জিনটি কবিরাজের তুলনায় অনেক কম শক্তিশালী হওয়ায় কবিরাজ জিনটিকে তার মন্ত্রের মাধ্যমে আঘাত করেন এবং কাকার শরীর থাকা জিনটি অনেক চিৎকার শুরু করে। জিনটি আঘাত সহ্য করতে না পেরে শরীর ছেড়ে যাবার প্রতিশ্রুতি দেয় এবং সে চলেও যায়। আমার কাকা এরপর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কবিরাজ জানান যে আর আমার কাকার কাছে সেই জিনটি আসবে না। কবিরাজ একটা তাবিজ দেন এবং 40 দিন তাবিজটি গলায় ঝুলিয়ে রাখতে বলেন। তারপর থেকে আর কোনো সমস্যা হয় না। ঘটনাটি পাঠিয়েছেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। আলিপুর ছিল কলকাতার একেবারে যেন সাহেব পাড়া। শুনেছি সাহেবেরা নাকি মৃত্যুর পর ভূত হয়ে যায়, আবার তাদের ভূত হওয়াটাও নাকি সহজ, কারণ তাদের কবর দেয়া হয়, পুড়িয়ে ছাই করা হয় না। ভূত মন্ত্রে জেগে উঠে তারা আবছা কায়া ধারণ করতে পারে সহজেই। এই আলিপুরেই একবার খোদ লাট সাহেবই ভূত হয়ে গিয়েছিলেন। সাহেবী ভূতের কথা বলতে গেলে আলিপুরের হেস্টিং হাউসের কথা উঠবে না, এও কি সম্ভব? বর্তমানে ইনস্টিটিউট অফ এডুকেশন ফর উইমেন্স হেস্টিং কলেজ নামে পরিচিত বাসের কন্ডাক্টর এখানে এলেই প্রবল চিৎকারে হেস্টিং স্টপের নাম ধরে বাস যাত্রীকে সতর্ক করে দেন। চিড়িয়াখানার সামনে যে হর্টিকালচার বাগান, সেই পুষ্পোদ্যানের ভেতর দিয়ে সোজা গেলে রেস কোর্সের উল্টো দিকে হেস্টিংসে সহজেই পৌঁছানো যায়। ওয়ারেন হেস্টিংসের নাম জানেন না এমন আধুনিক বাঙালি খুঁজে পাওয়া খুবই দুর্লভ। হ্যাঁ, তিনি বিখ্যাত হয়ে আছেন মহারাজা নন্দকুমার নামে এক বীর বাঙালিকে ফাঁসি কাঠে ঝুলিয়ে। তার বিরুদ্ধে ইংল্যান্ডে যে মামলা হয়েছিল ইতিহাসের পাতায়, তা ইমপিচমেন্ট অফ ওয়ারেন হেস্টিংস নামে বিখ্যাত হয়ে আছে। জজ কোর্টের পাশে হেস্টিংস হাউস। দেখতে দেখতে বাড়িটার বয়স হয়ে গেল, আর 2 বছর কেটে গেলেই 250 বছর পূর্ণ করবে। 1777 সালে বাড়িটা তৈরি হয়েছিল। কে বা কারা তৈরি করেছিল জানি না, কিন্তু চারপাশে এখনকার মতো ভিড় ভাড়াক্কা ছিল না, বরং চারপাশে জঙ্গল গজিয়ে উঠেছিল। বাড়িটাকে দেখে হেস্টিংসের খুব পছন্দ হয়েছিল। বেলভেডিয়ার প্রাসাদের বিশালতার পরে এই ছোট বাড়িটাও তার আয়ত্তে এলে বন জঙ্গল গুছিয়ে বাড়িটাকে নিজের পছন্দের উপযুক্ত করে সাজিয়ে তুলেছিলেন তিনি। এখানেই জমে ওঠে বন্ধুদের সাথে আড্ডার আসর। হাইকোর্টের প্রধান বিচারপতি স্যার ইলাইজা ইম্পে তার একদা সহপাঠী এবং গেলাসের বন্ধু। নইলে হেস্টিংস কি নন্দকুমারের ফাঁসির আদেশটা আদায় করিয়ে নিতে পারতেন? অতিথিশালাটি হেস্টিংসের গৌরব এবং গর্ব 2 বাড়িয়ে দিয়েছিল। এই জন্য তিনি এখানে বসবাস করতে শুরু করেছিলেন। শুধু তাই নয়, তার নববিবাহিতা স্ত্রী ম্যারিয়ান ইনফেকে নিয়ে এলেন এই বাড়িটিতেই।